বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত একেএম অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় পড়াবো। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের দুর্যোগ। আমরা পড়াবো পার্ট 1, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো? পার্ট 2, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। এবং পার্ট 3, দুর্যোগের ধারণা ও ধরন। বাংলাদেশের দুর্যোগ, আমরা জানি বাংলাদেশ বিশ্বের দুর্যোগ প্রবণ এলাকাগুলোর একটি। বিশ্বের যে কয়েকটি এলাকা বা দেশ দুর্যোগ, বিভিন্ন রকমের দুর্যোগে আক্রান্ত হয়, এর মধ্যে বাংলাদেশ একটি। আমরা জানি যে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা জানি ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের কারণে, উষ্ণায়নের কারণে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে জলবায়ুর, সারা পৃথিবীতে কি জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। জলবায়ু এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা, জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায় কী কারণে? এই জলবায়ু পরিবর্তনের ফলে। এছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুষ্ক মৌসুমে কি হয়? অনাবৃষ্টি ও অত্যাধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ শৈত্যপ্রবাহ ও উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। এছাড়া এদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগসমূহের মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এ দুর্যোগ সংগঠনের কারণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এই প্রাকৃতিক দুর্যোগ সংগঠনের কারণ। বাংলাদেশের জীবন অর্থনীতির উপর এই দুর্যোগের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝাবো? বৈশ্বিক উষ্ণায়ন কি? পৃথিবীর বুকে, আমরা জানি পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে। পানি, বায়ু এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে পানি, বায়ু এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশ, পৃথিবীর এই উষ্ণায়নের ফলে পরিবেশই ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন দেখা যাক এই উষ্ণায়ন কি। উষ্ণায়ন কি? বিজ্ঞানের বিষয়ঙ্কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন জীবনকে করেছে সুখ স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত এবং ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষনিধন, ইঞ্জিন চালিত যানবাহন সহ বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যাগুলোর একটি হচ্ছে গ্রিনহাউস প্রতিক্রিয়া। বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে সৃষ্টি হয় নানা সমস্যার। এর মধ্যে একটি হচ্ছে গ্রিনহাউস প্রতিক্রিয়া। এটি একটি জটিল সমস্যা। গ্রিনহাউস বলতে কি বোঝো? তাহলে গ্রিনহাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গড়ে ওঠা একটি আচ্ছাদন। গ্রিনহাউস গ্যাসকে আমরা কি বলি? তাপ বৃদ্ধিকারক গ্যাস। গ্রিনহাউস গ্যাসের কারণেই পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাসকে আমরা তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলি। এই গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করছে। এই গ্রিনহাউস গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করে আছে। গ্রিনহাউস গ্যাস পৃথিবীকে ঘিরে একটি চাদরের মতো আচ্ছাদন তৈরি করছে। তারপর কি হয়েছে? সূর্যের তাপ এই চাদর শোষণ করে এবং তাপ পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবেই পৃথিবী ঠান্ডা হয়।
কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মিলিয়ে যায় না। প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এভাবেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন কি? বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে না মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, একেই বলা হয় বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। পার্ট 2। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো? বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলিয়ে না যে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, এভাবেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। পার্ট 2 খেয়াল করো। বায়ুর মূল উপাদান হচ্ছে, আমরা জানি বায়ুতে দুইটা মূল উপাদান আছে, একটা হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বায়ুতে আছে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বায়ুমণ্ডলে সামান্য পরিমাণে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। আমরা জানি বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলে এই গৌণ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বায়ুমণ্ডলে সামান্য পরিমাণে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। তাহলে গ্রিনহাউস গ্যাস বলতে কি বুঝো? আমরা জানি বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এছাড়াও বায়ুতে আছে সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড। আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। তাহলে গ্রিনহাউস গ্যাস বলতে কি বুঝো? আমরা জানি বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। আরও আছে সামান্য পরিমাণে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট গ্যাস যেমন সিএফসি, এইচসিএফসি, হ্যালোন ইত্যাদি গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে 25%। একইভাবে মিথেনের পরিমাণ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19% এবং মিথেনের পরিমাণ বেড়েছে 100%, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তাহলে আমরা জানি গ্রিনহাউস গ্যাস কি? আমরা জানি বায়ুমণ্ডলের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। এছাড়াও বায়ুতে আছে
সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মনুষ্য সৃষ্ট গ্যাস যেমন সিএফসি, এইচসিএফসি, হেলন ইত্যাদি গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে 100 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ এবং মিথেনের পরিমাণ শতকরা 100 ভাগ বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে বৈশ্বিক উষ্ণায়নের। আমরা যেসব দ্রব্য ব্যবহার করি, আমরা নিত্য প্রয়োজনীয় বা যেসব দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, এরোসল প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসকে বলা হয় এইচসিএফসি। আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, এরোসল প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। এই গ্যাসের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, তার মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, এর মধ্যে পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে নিকটতম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। সমুদ্র পৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা 12 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের সমুদ্র পৃষ্ঠ থেকে গড় উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার। এর পরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এর পরের স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে স্তরটি হচ্ছে পৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তৃতীয় স্তরটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তৃতীয় স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর আছে, এর মধ্যে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে নিকটবর্তী স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার, যার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার। এরপরে স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে স্তরটি হচ্ছে ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর কি করে? সূর্যের অতিবেগুনি রশ্মি। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি, যা মানুষের জন্য বা জীবজগতের জন্য ক্ষতিকর। ওজোন স্তর ভূপৃষ্ঠের অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক উষ্ণতার বাড়ার কারণ। তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব, ওজোন স্তর ক্ষয় কি? ওজোন স্তর ক্ষয়ের কারণে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব ভূপৃষ্ঠে প্রায় 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। আর এই ওজোন স্তরের ক্ষয় কি? বৈশ্বিক উষ্ণতার কারণ। আরেকটি কারণ বলি, বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। তাছাড়াও এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি করে। বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, যা পরিবেশ নষ্ট করছে। তাছাড়া এসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা থেকে প্রচুর বর্জ্যের সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা এতে সামান্য। শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সীসা এবং আর্সেনিক নির্গত হয়। এটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। তাহলে শিল্প কারখানার বর্জ্য এবং কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে পারদ, সীসা এবং আর্সেনিক নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির আরেকটি কারণ। আমরা মহাসমুদ্রকে বলি পৃথিবীর ফুসফুসে। মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হচ্ছে। মহাসমুদ্রকে পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হচ্ছে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই মহাসমুদ্রের প্রভাব অপরিসীম।
কিন্তু সমুদ্রে তেজস্ক্রিয় বজ্র নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। মহাসমুদ্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে? মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু এই সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে পৃথিবীর বা বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশেও একসময় বহু নদ নদী, কালবিল, হাওর বাওর ছিল যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু এসব নদী খালবিল শুকিয়ে গিয়েছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে। অনেক নদী ও খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে। এভাবে অনেক অনুন্নত দেশই এসব নদ নদীর অপব্যবহার হয়, বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হয়। ফলে নদ নদীর অপব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে বন উজাড়করণ। বন উজাড়করণ এটাও একটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। পরিবেশ দূষণের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বন উজাড়করণ। আমরা জানি সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে। সবুজ উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে। কিন্তু ব্যাপক হারে বৃক্ষনোদন বা বন উজাড়করণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সিএফসি গ্যাসের বৃদ্ধির কারণেও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে। মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে। বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে। মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে। ফলে শহরে জনসংখ্যার চাপ এবং বিভিন্ন প্রকার যানবাহন বাড়ছে। এসব যানবাহনের নিগড়িত কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাছাড়া শিল্প কারখানায় কালো ধোঁয়া নগরের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়। এটিও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ। কৃষিতে যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়। এসবের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা সপ্তম শ্রেণীতে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সম্পর্কে জেনেছি। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এর ফলে পৃথিবীর সর্বত্র আজ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ এবং জীবনযাত্রায় কি ক্ষতি হতে পারে? আমরা পড়তেছিলাম পাঠ 2 দ্বিতীয় অধ্যায় বৈশ্বিক উষ্ণায়নের কারণ প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ এবং জীবনযাত্রার যেসব বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের পরিবেশ এবং হতে পারে তা হচ্ছে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। আর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়তে পারে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার এবং শস্য ক্ষেতের ক্ষতি হয়। ইতিমধ্যে এর প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশে উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে। এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে গেছে। অনেক রকম মিঠা পানির মাছ আজ হারিয়ে যাচ্ছে। ধ্বংস হচ্ছে গাছপালা। এর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার উপর। জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে এবং শহরের উপর চাপ বাড়ছে। সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়। সমুদ্রের পানি বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর সমুদ্রের পানির বৃদ্ধির ফলে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়, যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। আবার সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। আমরা প্রাকৃতিক দুর্যোগ যেমন আইলা সিডর এর নাম শুনেছি। এ দুটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। ইতিমধ্যে সুন্দরবনের প্রায় 1/4 বন নষ্ট হয়েছে। এর ফলে জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে।
উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মানুষ এবং অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যেমন বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। উষ্ণায়নের ফলে সৃষ্ট বন্যা, খরা, লবণাক্ততা প্রভৃতির কারণে গবাদি পশুর খাদ্যের অভাব হচ্ছে, বাড়বে বিভিন্ন ধরনের রোগ। এসব ক্ষয়ক্ষতির প্রভাব বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে আমরা পড়লাম বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো, গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বুঝো, গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো। বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। এখন খেয়াল করো পার্ট 3 দুর্যোগ। তাহলে দুর্যোগ বলতে কি বুঝো? দুর্যোগ কত প্রকার? হ্যাঁ, দুর্যোগের ধারণা কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন, দুর্যোগ বলতে কি বুঝো? তাহলে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য এবং সম্পদের অনেক ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা হয়। কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য সম্পদের অনেক ক্ষয়ক্ষতি এবং ব্যাপক প্রাণহানি ঘটে, যা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে প্রথম কি দুর্যোগ কি, এরপরে কি দুর্যোগ কত প্রকার? তাহলে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে, এর ফলে শস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে এবং এর ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে বিবেচনা করা হয়। দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগে অস্বাভাবিকভাবে ঘটে এবং এর উপর মানুষের কোনো, প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং এর উপর মানুষের কোনো হাত থাকে না। কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ অনেকটাই মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন এবং সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা। মানবসৃষ্ট দুর্যোগ মানুষের অস্বাভাবিক কর্মকাণ্ডের ফল, মানুষ সচেতন এবং সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। তাহলে মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। তাহলে আমরা দুর্যোগ পড়ছি দুই ধরনের, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। তাহলে মানবসৃষ্ট দুর্যোগ বলতে কি বুঝো? মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে পরিবেশের ভারসাম্য এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে। তাহলে মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। যেমন যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা। তাহলে দুর্যোগ কাকে বলে? আমরা স্বাভাবিকভাবে বলতে পারি কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক বা অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে আমরা দুর্যোগ বলে থাকি। দুর্যোগ কয় ধরনের হয়ে থাকে? দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। তাহলে মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? কোনো মানবসৃষ্ট দুর্যোগ
মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। আর প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে, এর উপর মানুষের কোনো হাত নেই। আর মানবসৃষ্ট দুর্যোগ মানুষের কর্মকাণ্ডের ফল, মানুষ যদি সচেতন এবং সতর্ক থাকে তা থেকে আত্মরক্ষা করতে পারে। তাহলে মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে, মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে, মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যে মানুষের অসচেতনতা ও দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশকে বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। মানুষের অসচেতনতা এবং দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে আমরা কি বলতে পারি? মানবসৃষ্ট দুর্যোগ। যেমন যুদ্ধবিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমির বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করে জলাবদ্ধতার সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড। অন্যদিকে প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আমরা পড়ব আজকে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো, গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বুঝো, গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো। একটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বুঝো, বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং প্রভাব, বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং প্রভাব। একটা পড়ব দুর্যোগ বলতে কি বুঝো, দুর্যোগ কয় প্রকার। তাহলে দুর্যোগ বলতে কি বুঝো, দুর্যোগ কাকে বলে, আর একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, মানবসৃষ্ট দুর্যোগ বলতে কি বুঝো। তাহলে মানুষের অসচেতনতা এবং দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর বিপর্যস্ত করে তোলে, পরিবেশ ভারসাম্য বিনষ্ট